কিছু কিছু মানুষকে দূর থেকে দেখলে মনে হয় তিনি অনেক রাগী, কিন্তু কাছাকাছি গেলে কিংবা মিশলে ঠিক উল্টো একটা ধারণা হয়। তেমন একজন মানুষই আজ আমাদের সঙ্গে রয়েছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন খেলার তারায়। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান, এবং আজ আমার সঙ্গে যে অতিথি রয়েছেন তিনি ক্রিকেটার নুরুল হাসান সোহান। সোহান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেউ কেউ মনে করে আপনি অনেক রাগী, আমরা যারা কাছ থেকে মিশেছি তাদের কাছে আপনি অনেক শান্ত স্বভাবের। আপনি আসলে কোনটা, রাগী নাকি শান্ত স্বভাবের? না, আমার কাছে মনে হয়, দেখেন সত্যি কথা, টু বি অনেস্ট বলতে আমি অনেক আড্ডাবাজ, সো অনেক বেশি ফ্রেন্ডলি এবং মানুষের সাথে মিশতে অনেক পছন্দ করি। ঈদের সময় আসলেই আসলে আড্ডার বিষয়টা চলে আসে, অনেক খাওয়া দাওয়া, অনেক শপিং, সেটা তো হয়ই, পাশাপাশি যেহেতু সবাই নিজের প্রফেশনের বাইরেও একটা আড্ডার টাইম পায়। আপনার আসলে আড্ডাটা কেমন হয়? খুলনায় আমার হোম টাউন, সো ঈদ ছাড়া খুব বেশি একটা যাওয়া হয় না। তো ঈদের সময় যখন যাওয়া হয় আসলে স্কুল কলেজ, ছোটোবেলার অনেক বন্ধু বান্ধব আছে, কাজিনরা আছে, সবাই মিলে আসলে খুব বেশি আড্ডাটা উপভোগ করা হয়। ছোটোবেলার যে মোমেন্টগুলো রয়েছে এগুলো অনেক বেশি ওই সময় মিস করি, বা এই কারণে আসলে অনেকের সাথে দেখা হয়, যেটা হয়তো লাস্ট 7-8 ইয়ার্সেও অনেকের সাথে দেখা হয় না, এমন অনেক মানুষের সাথে দেখা হয়। আর সত্যি কথা বলতে কুরবানির ঈদে স্পেশালি আমার কাছে মনে হয় যে হাটে যাওয়াটা আমি খুব বেশি উপভোগ করি। এবং আপনি নিজেই হাটে যান এখন? জি হ্যাঁ, হাটে যাই এবং এটার জন্য আসলে খুব এক্সাইটেড থাকি এবং অনেকদিন ধরে ওয়েটও করি। যদি বলি যে কয়েকবার হয়তো দেশের বাইরে ঈদ করা হয়েছে, সব থেকে বেশি আসলে কুরবানির ঈদের সময় এটাই আমি অনেক বেশি মিস করি। হাটে যান, হাটের কোনো স্মৃতি কি মানে মনে পড়ে? ঈদের সময় বিশেষ করে অনেকেরই থাকে, দেখ স্মৃতি আছে কিনা? টু বি অনেস্ট বলতে আসলে আমি সবসময় চাই এরকম একটা গরু কিনতে, অনেক মানে চঞ্চল টাইপের হবে, যাতে সবাই একটু অনেক প্যারা দেয়। এরকম হয়েছে আসলে 1-2 বার, আমাদেরও আসলে গরু নিয়ে আসার সময় ছুটে গেছে, পরে অনেক কষ্টে খোঁজা হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এটা পার্ট অফ একটা ফান, সো অনেক বেশি এনজয় করা হয় এবং গরুটা হাটের থেকে বাসায় নিয়ে আসা বা 2-3টা হাট ঘোরা, এটা আসলে খুব বেশি এনজয় করি। ফ্রেন্ডদের কথা বললেন, কাজিনদের কথা বললেন, একই সঙ্গে ক্রিকেটার কেউ আছে কিনা যার সাথে আপনার আড্ডা খুব ভালো জমে? না, ঈদের সময় হয়তো দেশের বাইরে ঈদ করলে একসাথে ঈদ করা হয়, ওই সময় হয়তো প্রফেশনাল কারণে হয়তো ওই সময়টাও পাওয়া যায় না। বাট কয়েকবার একসাথে আমরা ঈদের নামাজ পড়েছি, আর একসাথে ড্রেসিং রুম শেয়ার করলে আমার কাছে মনে হয় যে টোটালি একটা ফ্যামিলি, এবং সবার সাথে যে যখন থাকে যেভাবে থাকে ওইভাবে টাইমটা এনজয় করার চেষ্টা করি। খুলনায় তো খুব বেশি থাকার সুযোগ হয় না এখন প্রফেশনের কারণে, তো কোন জিনিসটা বেশি এনজয় করেন ঈদের টাইমে গেলে বিশেষ করে? এখন আমার মেয়েও আসলে যাওয়ার পর খুব এনজয় করে, দাদা বাড়ি যাচ্ছে, হয়তো ঈদ ছাড়া খুব একটা যাওয়া হয় না এখন। আর সত্যিকার অর্থে ছোটবেলার রুমটা, যেটা থেকে আসলে বড় হয়েছি, তো এই রুমটা গেলে আসলে অন্যরকম একটা ফিলিং সবসময় পাওয়া যায়, একটা নস্টালজিয়া কাজ করে। রাইট। আপনি কি ফুডি নাকি? ফুডি বলতে আসলে ওইরকম না, বাট ওকে, মানে হ্যাঁ, টেস্ট করতে পছন্দ করি, আবার যখন মন চায় খাচ্ছি। বাট অবশ্যই খুলনায় গেলে আম্মু অনেক কিছু রান্না করে, এটা আসলে তখন আসার পর হয়তো আরো বেশি কষ্ট করার লাগে। তো সবসময় যাওয়ার আগে আম্মুর এভাবেই বলা হয় যাতে খুব বেশি কিছু না রান্না করে এবং খাওয়ার জন্য জোরাজোরি না করে। আন্টির হাতের কথাই যদি বলি, কোন রান্নাটা বেশি পছন্দ করেন ঈদের সময় খেতে? বিফ, আর আম্মু একটা জর্দা সিমাই রান্না করে, সো ওইটাই আসলে বেশি টেস্ট করা হয়। আর আপনার সহধর্মিনী রান্না বান্না কেমন করেন, এবং আপনি তার হাতের কোন রান্নাটা খেতে পছন্দ করেন? না, সেও অনেক ভালো রান্না করে। বিফটাই আসলে আমি অনেক পছন্দ করি, এই কারণে বিফটাই বাসায় বেশি রান্না করা হয়। খুলনাতে তো মানে খুব বিখ্যাত একটা খাবার আছে আসলে, চুই ঝাল দিয়ে রান্না। আপনি কি বেশি ঝাল পছন্দ করেন, বা চুই ঝালের মাংসটা খান কিনা? না, চুই ঝালের মাংসটা অনেক ট্রাই করা হতো, বাট এখনো আসলে লাইক অনেক করি, বাট হয়তো অনেক বেশি ফ্যাটের কারণে আসলে টেস্ট করা হয় না। বাট আসলে অনেক মজা এটা, যেভাবে রান্না করা হয়। স্পেশালি আমার কাছে মনে হয় যে খুলনায় যারাই যায় সবাই হয়তো টেস্ট করে এটা। এখনকার আসলে সময়টা কেমন, বিশেষ করে আপনার যখন সন্তান হয়ে গেল, এখন আসলে আপনাদের মধ্যে এই কেমিস্ট্রিটা কেমন? না, বিয়ের পর আসলে দেখেন অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, আর টু বি অনেস্ট হয়তো প্রফেশনালিজম কারণে হয়তো সবসময় সময়টা দেওয়া হয় না। সো হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ সব ভালোই যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ক্রিকেটের সাথে অনেকদিন ধরে জড়িত, ক্রিকেটটাই আসলে ধ্যান জ্ঞান, সো ম্যাক্সিমাম টাইমটা ওখানেই দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলির যে রেসপন্সিবিলিটিগুলো থাকে এগুলো আসলে ফুলফিল করার চেষ্টা করি। আচ্ছা, ক্রিকেট যেহেতু খেলেন, প্রফেশনাল ক্রিকেটার, দেশের বাইরে অনেক সময় কাটাতে হয়, হয়তো বা আপনাকে সঙ্গে চায়, ওই টাইমটা বুঝে নাই কিনা যে না এই টাইমটা থাকতে পারছে না, কারণটা এটা, নাকি মান অভিমানের জায়গাটা থাকে? খেলা ছাড়া বাসায় থাকলে আমি আরো লাইক
অনেক বেশি সাফোকেটেড হয়ে যাই। তো আমার জন্য সবসময় খেলার মাঠটা অনেক প্রিয় জায়গা এবং আমার কাছে মনে হয় যে ফ্যামিলি থেকে সবসময় এই সাপোর্টটা পাই। খেলা ছাড়া থাকলে সাফোকেটেড ফিল করেন, তা ওই টাইমটাতে, এই যে বন্ধের টাইমটাতে, তখন আসলে বাসার মধ্যে কেমন পরিবেশটা থাকে? মানে এমন হয় কি যে কখনো আপনার মানে ভাবির সঙ্গে দেখা যাচ্ছে কোনো বিষয়ে ঝগড়া লেগে গেছে মানে বিনা কারণে, এরকম হয় কি না? ঝগড়া তো আসলে সব ফ্যামিলিতে লাগবে, এটা স্বাভাবিক, কারণ ওয়াইফ আর অলওয়েজ রাইট। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ছোটোখাটো মোমেন্ট তো থাকেই, বাট আমার কাছে মনে হয় যেটা বললাম যে এখন বাচ্চা হওয়ার পর আরও রেসপন্সিবিলিটি অনেক বেশি, তো সব দিক থেকে মিলিয়ে আসলে চেষ্টা করি যে নিজের জায়গা থেকে 100% দেওয়ার। ওয়াইফস আর অলওয়েজ রাইট, এইটা কি হচ্ছে বিবাহিত পুরুষের সুখী জীবনের জন্য সবচেয়ে বড় সুখ? আমার কাছে মনে হয় যে মানবে না এটা, সে মিথ্যা বলতেছে। এটা সবসময় আমার কাছে মনে হয় যে ওয়াইফ আর অলওয়েজ রাইট। তাহলে আপনি আগে সরি বলেন, তাই তো? হ্যাঁ, আসলে ইভেনচুয়ালি এরকম হলে জিনিসটা অনেক কিছুই হয়, এটা আমার কাছে মনে হয় পার্ট অফ লাইফ। সোহান ভাই, ঈদের সময় যখন খুলনাতে যান তখন কি মানে ঢাকা থেকে নিজে ড্রাইভ করে যাওয়াটা পছন্দ করেন, নাকি হচ্ছে যে বাই এয়ার বা মানে অন্য কোনো ট্রান্সপোর্টে? না, গাড়ি নিয়ে যাওয়া হয় ম্যাক্সিমাম টাইম, নিজে ড্রাইভ করা হয়, অনেক সময় ড্রাইভারও থাকে, বাট যে রোডটা অনেক সুন্দর, সো নিজে ড্রাইভ করতে কমফোর্টেবল ফিল করি। শুরুটা খুলনা থেকেই অবশ্যই, তারপরে ধীরে ধীরে আপনি যখন ন্যাশনাল টিমে খেলেছেন বা বিভিন্ন লিগে খেলছেন, দেশের বাইরেও এখন লিগে খেলছেন, সব মিলিয়ে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে আপনার পরিকল্পনার জায়গাটা কি ভাবেন সামনের দিনগুলোতে? ক্রিকেটে আমরা যেখানে থাকার কথা ছিল লাস্ট কয়েক বছরে, আমরা আসলে ওই জায়গাটা নাই। 2015-16-তে ডেবু হওয়ার পর থেকে বাংলাদেশ টিমের যে গ্রোথটা ছিল, একটা সময় পর এসে আমরা হয়তো এই জায়গায় আরও অনেক উপরে থাকতে পারতাম। আপনি ব্যক্তিগতভাবে মানে কি চিন্তা করেন সামনের দিনগুলোতে? আমার যদি অপরচুনিটি আসে, আমি চাবো অবশ্যই টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে সেই কন্ট্রিবিউটটা টিমের জন্য করা। টেপ টেনিস গেম মিস করেন? আর ছুটির সময় তো রাস্তাঘাটে সবখানে মানে ছেলেরা খুব বেশি একটা আসলে খেলা হতো না ছোটবেলায়, বাট ইভেনচুয়ালি বাসার পাশে যখন খুলনায় যাওয়া হয় বা কেউ খেলতেছে, অবভিয়াসলি খেলতে অনেক মন চায়, এবং বাচ্চারা যখন খেলে ওইটাও আসলে বাসার পাশে থাকলে চেষ্টা করি জয়েন করার। ক্রিকেটে একটু আসি, বাংলাদেশের ক্রিকেটে কি সবসময় মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে সবাই বেশি অস্থিরতার মধ্যে থাকে কিনা? না, অবভিয়াসলি আপনি দেখবেন যে একটা কালচার তো আমাদের রয়েছে, আমরা মাঠে যারা পারফর্ম করবে তাদের সাথে অ্যাট দ্য সেম টাইম বাইরের কালচারটাও অনেক ইম্পর্টেন্ট। সো আপনি শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক যদি চিন্তা করেন সেটাও হবে না। ন্যাশনাল টিম কিন্তু একটা প্রসেস, লং টার্ম প্রসেস। আপনার থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে এজ লেভেল 13, 15, 17 থেকে সব কিছু একটা প্রসেসের ভিতরে থাকবে। তো আপনি যখন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে কম্পিট করতে যাবেন, তাদের স্ট্রাকচারের সাথে আমার কাছে মনে হয় যে ডিফারেন্সটা অনেক বেশি। সো আপনার এই জায়গাগুলোয় কাজ করা অনেক ইম্পর্টেন্ট আছে, এবং আপনি চাইলেই একদিনে সব কিছু চেঞ্জ করতে পারবেন, এটা লং টার্ম একটা প্রসেসের ভিতরে। তো এই জায়গাগুলো অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, এবং আসলে তাদেরই চিন্তাটা, আমরা ধরুন যেহেতু প্লেয়ার খেলতেছি, আমার কাছে মনে হয় যারা এইসব ম্যানেজমেন্টে আছে তারা হয়তো আরও ভালো বুঝবে, এবং তাদের ওই প্যাশনটা থাকা উচিত ক্রিকেটের প্রতি, তাহলেই হয়তো ক্রিকেট আগাবে আমার কাছে মনে হয়। আপনি বাংলাদেশ টি-20 টিমকে নেতৃত্বও দিয়েছেন, লিটন দাস টি-20 টিমের ক্যাপ্টেন হয়েছেন, এবং তিনি তার প্রথম সিরিজ থেকেই একটু চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন। তার জন্য কোনো সাজেশন থাকবে কিনা বা ওয়েল উইশ করতে চান কিনা তাকে? একটু ধৈর্য আমাদের সব জায়গায় কম, সো আমার কাছে মনে হয় যে এই পেশেন্সটা থাকা অনেক ইম্পর্টেন্ট। আর অবভিয়াসলি লিটন আমার কাছে মনে হয় যে অনেক চ্যালেঞ্জিং একটা প্লেয়ার, তো অবভিয়াসলি একটা টাফ টাইম যাচ্ছে, এই চ্যালেঞ্জ সে খুব ভালো মতো সামলাই নিতে পারবে। টি-20 ক্রিকেটে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে বাংলাদেশের নাকি সামর্থ্যের জায়গা 160-70 এর বেশি না, 150-60-70। আপনিও কি এটা বিলিভ করেন কিনা? এক। আর নাম্বার 2, যদি প্রতি ম্যাচে যে কোনো অপোনেন্টকে আমরা 200 বা 200+ টার্গেট দিতে চাই বা অ্যাবিলিটিটা ওইখানে নিয়ে যেতে চাই, আপনার দৃষ্টিতে আসলে কি ওই জায়গাটায় পৌঁছাতে গেলে বাংলাদেশের আসলে কি করণীয় বাংলাদেশি ব্যাটসম্যানদের? চাইলেই 200 করব, 200 করার আমার তো অভ্যাস থাকতে হবে। আমি কোথায় করতেছি 200, সেটা তো আমার রেগুলার অভ্যাস থাকতে হবে। আপনি আইপিএল এর ম্যাক্সিমাম ম্যাচ দেখেন, পিএসএল এর ম্যাক্সিমাম ম্যাচ দেখেন, ম্যাক্সিমাম ম্যাচই আপনার 200+ হচ্ছে। তো অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরাও শর্টস খেলার অনেক বেশি কনফিডেন্স পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বলাররাও আপনার ডেট ওভারে কীভাবে বল করতে হবে, কীভাবে 200 রান আপনার আটকাতে হবে, সেই জিনিসটা নিয়েও কিন্তু তারা প্ল্যান করতে পারতেছে। মিরপুরে হয়তো কয়েক সময় এরকম রান হয়, বড় হাই স্কোরিং। চিটাগাং উইকেট ভালো, সিলেটের উইকেট ভালো, বাট একটানা খেলা হলে হয়তো 2-3 ম্যাচ পরে আবার লো স্কোরিং ম্যাচ শুরু হচ্ছে। বাট আপনার আমার কাছে মনে হয় চিটাগাং, সিলেট যে উইকেটগুলো থাকে, এই উইকেটগুলো আরও যত বেশি থাকতে পারবে। এবার আমার কাছে মনে হয় সিলেটে অনেকগুলো হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো টি-20 যদি আপনি স্পেশালি চিন্তা করেন, এটা কিন্তু রানেরই খেলা।
সো আমার কাছে মনে হয় যে এই টাইপের উইকেটে থাকলে মডার্ন ক্রিকেটই আসলে রান হ্যাঁ ব্যাটসম্যানরা আপনার শর্টস খেলার কনফিডেন্ট গুলো পাবে, আমাদের তখন দেখা যাবে যে ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা ওই শর্টস গুলো অ্যাপ্লাই করতে পারতেছি। এই যে উইকেট নিয়ে আপনাদের আক্ষেপের জায়গা কিংবা কিউরেটরদের নিয়েও আপনারা কি আসলে বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা? না, এটা আক্ষেপের জায়গা বলবো না, বা কিউরেটর আমার কাছে মনে হচ্ছে মাঠে যারা কাজ করে তারা কিন্তু তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ওভারঅল সবকিছু তাদের দোষ ধরে হবে না, রিসোর্সগুলোর আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিয়ে আরো বেশি চিন্তা করা উচিত। আমার একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, আপনার কাছে আমি 10-12টা কোয়েশ্চেন করব, সেগুলোর খুব কুইক আনসার আমি চাই আপনার কাছে। প্রথম কোয়েশ্চেনটা আমার হচ্ছে, আপনার দৃষ্টিতে সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটারকে অপশন দিতে পারি আমি? সাকিব আল হাসান। সাকিব আল হাসান সর্বকালের সেরা ক্রিকেটার যদি ওভারঅল পৃথিবীর কথা চিন্তা করেন? আমি আসলে ধোনিকে অনেক বেশি পছন্দ করি, সো আমার কাছে মনে হয় যে উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন। হ্যাঁ। সর্বকালের সেরা ফুটবলার? মেসি, লিওনেল মেসি। আর্জেন্টিনা যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতছে, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে টিম পারফরমেন্স অনুযায়ী অনেক বেশি এগিয়ে থাকবে মেসি। বাট এট দ্য সেম টাইম আমি রোনাল্ডোকে অনেক বেশি লাইক করি। গোলকিপার নাকি উইকেট কিপার, কার আসলে মানে কষ্ট বা চ্যালেঞ্জের জায়গাটা বেশি? দুইজনেরই আমার কাছে মানে প্রতিটা প্রফেশনে চ্যালেঞ্জ থাকে, ইভেনচুয়ালি প্রতিটা স্পোর্টসেই। উইকেটের পেছন থেকে স্লেজিং করে ব্যাটারকে চাপে ফেলে দেওয়া নাকি অপোনেন্টের স্লেজিং সামলে নিয়ে ব্যাটিং করা? ব্যাটিং করার সময় হয়তো নিজের মোমেন্টামটা বা নিজের কুলনেসটা ধরে রেখে নিজের কাজটা করে যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। অপোনেন্টকে স্লেজিং করেছেন কখনো? এখন ওইভাবে করা হয় না। লাস্ট বলে ছক্কা মেরে ম্যাচ জেতা নাকি অপোনেন্টকে লাস্ট বলে রান আউট করে 1 রানে জেতা, কোনটা প্রেফার করবেন? আমি ম্যাচ জেতাটাই প্রেফার করবো এনি হাও। ক্যাপ্টেন হিসেবে আপনার সেরা সাফল্য কোনটা মনে হয়? জিএসএল ট্রফি। সিনেমায় যদি অভিনয়ের অফার আসে তাহলে কি ধরনের রোল করতে পছন্দ করবেন? না, আসলে এভাবে চিন্তা করি না, এটা ডিপেন্ড করবে আসলে সিচুয়েশনের উপরে। রাজনীতিতে যোগ দিতে চান কিনা? খেলা অবস্থায় কোনো প্লেয়ারই রাজনীতিতে জড়িত হওয়া উচিত না। বিসিবি সভাপতি হতে চান? না, এরকম কোনো ইচ্ছা নেই। সুপার পাওয়ার থাকলে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের চেঞ্জ করতে চাইবেন? অনেকদিন ধরে আমরা ক্রিকেট খেলতেছি, আইসিসির কোনো ইভেন্টে আমরা হয়তো ফাইনাল খেলবো, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর বাংলাদেশ অনুযায়ী আমার কাছে মনে হয় যে শুধু একা বা কয়েকটা মানুষের পক্ষে বাংলাদেশের যে কালচার আমরা তৈরি করেছি এটা ঠিক করা সম্ভব না। প্রতিটা মানুষের হেল্প লাগবে এবং প্রতিটা মানুষকে ইন্ডিভিজুয়াল চিন্তা না করে আসলে দেশকে আগে ভালোবাসতে হবে। এই সাথেই আমাদের আসলে র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ করছি। অনেকক্ষণ আড্ডা দিলাম আপনার সঙ্গে, ঈদ নিয়ে কথা বললাম, ক্রিকেট নিয়ে কথা বললাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার ফ্যানদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানানো বা কোনো কিছু বলতে চান কিনা? সবাইকে ঈদ মোবারক, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ সোহান ভাই আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য। আপনারও ঈদের এই সময়টা খুবই ভালো কাটুক। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেটার নুরুল হাসান সোহানের সঙ্গে, তার ঈদের সময়টা কেমন কাটে, ক্রিকেট নিয়ে তার ভাবনাগুলো কি, সব বিষয়ে বিস্তারিত আলোচনা হলো, আড্ডা হলো। এখানেই শেষ করছি আজকের আয়োজন। এই ছিল আজকের খেলার তারায়। পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময়।